বহু বছর আগে একবার এক ছেলের সাথে আলাপ হয়েছিল। হঠাৎ একদিন সে আমাকে জিজ্ঞেস করে, হোয়াই ডোন্ট ইউ টক এনিমোর? আমি বললাম, কি বলবো, বলার মতো তো কিছুই ঘটেনি। সে হেসে উত্তর দিল, আজ ভাতটা একটু নরম হয়েছে, এও তো একটা গল্প। বহু বছর পর বুঝলাম সে সত্যি কথা বলতে চায়, তার কাছে গল্পের অভাব হয় না। If someone really wants to talk, words never run out. ভাত ছিটালে যেভাবে কাকের অভাব হয় না, কথা বলতে চাইলে তেমনি গল্পেরও অভাব হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই অনেক ভালো আছি। আজ পড়শির বাগানের ফুল চুরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ঠিক উপরের তলায় গাছে যে সুন্দর ফুলগুলো ফুটেছে, বেলকনির একটা চিপা দিয়ে সেটা দেখা যায়। ভাবলাম আজ না হয় পড়শির বাড়ির ফুলই চুরি করে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। আজকে মূলত শুক্রবারের ভিডিওটাই শেয়ার করছি। এর আগে একটা খবর দিয়ে নিই, সেটা হচ্ছে আমি গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাচি হয়েছি। যারা আমার পুরনো দর্শক তারা জানেন যে আমি যখন দেশে ফিরি, দেশে ফেরার 3 থেকে 4 দিনের মাথায়ই আমার ছোটো দেবরের বিয়ে হয়েছিল। সেই বিয়েটারও কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, তাদের ঘর জুড়েই একটা সুন্দর রাজকন্যা এসেছে, ফুটফুটে সুন্দর রাজকন্যা এসেছে। তো আমি আবার নতুন করে চাচি হয়েছি এবং এই আনন্দে আমি তেমনভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তেমন কোনো ভিডিও আমার হাতে নেই। যা আছে সেটাই জোড়াতালি দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে আমার ইউনিকে একটু কলার পরিয়ে রাখতে হচ্ছে, কারণ হচ্ছে ইউনি প্রচণ্ডভাবে ওর চোখের চারপাশে চুলকাচ্ছে এবং সেখান থেকে একদম চোখের কোণায় সে প্রচণ্ড ইনজিউর্ড করে ফেলেছে তার নিজের চোখের কোণাতেই। তো আমরা যেটা করেছি, তাকে কলারটা পরিয়ে রাখছি যাতে এখন আর সে চুলকে চুলকে নিজের চোখের 12টা বাজাতে না পারে। আর আজকে চাদরটা তুলে এই পায়ের কাছের যে অংশটা ডিজাইনটা আছে সেটাকে একটু ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চাদরটা আবার নতুন করে বিছিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার রাতে যেহেতু আমার জায়ের বাচ্চা হয়েছে, তো আজ শুক্রবার প্ল্যানিং আছে আমি আমার শাশুড়িকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই বেবিটাকে একটু দেখতে যাব দুপুরের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে। আর আরেকটা প্ল্যানিং হচ্ছে, যেহেতু ও হসপিটালে আছে, ওর খাবার পাঠানো, ওর খেয়াল করা, এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। কাজেই অনেক কিছুই একসাথে সামলাতে হচ্ছে বলে খুব ভালোভাবে যে অনেক সুন্দর করে কোনো ভিডিও আপনাদের সামনে আনবো সেই সুযোগটা পাচ্ছি না। বাসায় গেস্ট আসে, সেই সাথে আমিও ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি। এর মধ্যে আপ্রাণ চেষ্টা করছি আপনাদের ভিডিওগুলো সময় সুযোগ পেলেই দেখে দিতে। গল্প করতে করতে আমার বিছানাটা গুছিয়ে নিলাম, আর ইউনি তো বিছানার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যখনই তাকে বলছি কী ব্যাপার, আপনি কি করছেন, এসে একেবারে পোজ দিয়ে বসছে। আমার বিছানার এই পাশেই একটা চেয়ার আছে যেখানে মাঝে মাঝে বসে আমি গল্প করি আমার হাজব্যান্ডের সাথে। তো আজকে এই চেয়ারটাকে একটু ভালো করে বসে করলাম, দেখলাম যে অনেকটা ধুলো জমে গেছে। তাছাড়া আমার শাশুড়ি যেহেতু ঘরে আছেন, তিনিও মাঝে মাঝে আমাদের বেডরুমে এসে বসে গল্প করেন। তো এই চেয়ারটা এখন গোছগাছ করে মুছে পরিষ্কার করে রেখে যাচ্ছি, যাতে মা এসে এই চেয়ারে বসে ছেলের সাথে গল্প করতে পারে। আর এখানে আমার বেশ কিছু কাপড় চোপড় রাখা ছিল। যেটা হয়, আমার হাজব্যান্ড কাপড়টা চেঞ্জ করে ধাপ করে সব কাপড়গুলো এই চেয়ারের উপর রেখে দেয়। তো আজকে ভীষণ বিরক্ত হয়ে বলেছি, এসব এইভাবে রাখা যাবে না, যতদিন মা থাকবে এই চেয়ার পুরো ফাঁকা থাকবে, তুমি তোমার কাপড় চোপড় জায়গা মতন গুছিয়ে রাখবে। যদিও আমি এটা বলেছি, কিন্তু এগুলো কোনো কথাই সে শুনবে না। তো ভাবলাম যে ঠিক আছে, চেয়ারটাকে একটু পরিষ্কার করে এখানে একটা কুশন দিয়ে চলে যাই। পরে মনে পড়লো, এই ধরনের কুশন দেখলে তো আমার শাশুড়ির মাথা খারাপ হয়ে যাবে, তিনি বলবে এসব কী দিয়েছো, এগুলো তো দেওয়া যাবে না। তো আপাতত দিয়ে রেখেছি, কিন্তু এখান থেকে সরিয়ে ফেলবো। আর চেয়ার গুছালাম কার জন্য, এসে বসেছেন কে। একটা মজার কথা শেয়ার করি, ইউনির সাথে আমার শাশুড়ির সখ্যতা যে খুব মধুর তা বলবো না। দুজনই দুজনকে কম কম পছন্দ করে। আমার শাশুড়ি দূর থেকে ওকে বলে যা যা, আর ইউনিও দূর থেকে একটা লুক দেয়, যাও যাও। তো যাই হোক, এই অবস্থায় চলছে তাদের দিনানিপাত।
মাঝে মাঝে দেখছি ইউনি একটু একটু যে আমার শাশুড়িকে ভয়টয় দেখিয়ে চলে আসছে, আবার আমার শাশুড়িও দূর থেকে তাকে বলছে এই সর বলছি সর। তো মোটামুটি এই হচ্ছে ইউনি এবং আমার শাশুড়ির বর্তমান অবস্থা। আমার শাশুড়ির সাথে তার 23 বছরের পুরনো লোক রুমার মা এসেছে আমার বাসায়। রান্নাবান্নার দায়িত্বটা বর্তমানে তার হাতেই আমি ছেড়ে দিয়েছি। আমি বেশ আরামে সময় কাটাচ্ছি, আমাকে কোনো রান্নার দায়িত্ব নিতে হচ্ছে না। তাই শুক্রবার যেহেতু, সেজন্য একটু গরুর মাংস, এটা কোরবানি গরুর মাংস রান্না করেছি। সেই সাথে একটু লাউ দিয়ে চিংড়ি, এক রকমের শাক, লাল শাক, তারপর কাচকি মাছ ভুনা। তো এরকম বেশ কিছু আইটেম রুমার মা রান্না করেছে। যেহেতু আমাকে রান্নাঘরে খুব বেশি একটা সময় দিতে হচ্ছে না, আমি অন্য সাইডগুলোকেই দেখাশোনা করছি। দিন শেষে যখন খাবার টেবিলে যেয়ে রেডিমেড খাবার পাচ্ছি, বিশ্বাস করেন এত খুশি লাগছে, এত ভালো লাগছে যে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রুমার মা রান্নার দায়িত্ব নিলেও সে কিন্তু আমাকে না জানিয়ে কোনো কাজ করছে না। আমি যতই এদিকের কাজকর্ম করি না কেন, সে কিন্তু ঠিক মতন আমাকে ডেকে বলে, বড়োভাবে শুনে যান, দেখেন তো এটাতে কি এভাবে করব না ওভাবে করব। ব্যাপারটা আমারও খুব ভালো লাগছে। রান্নাঘর তাকে সঁপে দিলেও সে কোনোভাবেই পুরোপুরি নিচ্ছে না। আমাকে সে ঠিকই জিজ্ঞেস করছে কিভাবে কি করব। আর আজকে আমি ড্রয়িং রুমে একটা জায়গাকে একটু এভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট রেডি করবার জন্য এসেছি। ভাবলাম যখন কাজটা করবই আপনাদেরকে সাথে নিয়েই করি। ওদিকে যেহেতু আমার বেশি একটা যেতে হচ্ছে না, তাহলে এদিকে না হয় ড্রয়িং রুমে একটা নতুন সিটিং অ্যারেঞ্জমেন্ট করি। এখানে আমি একটা তোশক কিনেছি রুমার মার জন্য। তো রুমার মা যখন কাজ করে তখন তোশকটা এক কোণায় পড়ে থাকে। তো ভাবলাম এটাকে 4 ভাঁজ করে এভাবে যদি একটা চাদর নকশি কাঁথার মতন বিছিয়ে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করি, দেখতে নিশ্চয়ই খারাপ লাগবে না। যে চিন্তা, সেই চিন্তা ভাবনা থেকেই আমি এটা করেছি। আর এখানে আমি আমার নতুন আনা যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে একটা প্রোডাক্টে একটুখানি ফ্রেশ প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নিচ্ছি। একটুখানি ড্রয়িং রুমের লুকটা পরিবর্তন করার চেষ্টা করছি। যা আছে, যতটুকু আছে সেটুকু দিয়েই করছি। আহামরি খুব দামি কোনো কিছু দিয়ে পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি যে ঝাঁকাটার মধ্যে আমার ফ্রেশ প্ল্যান্টটা রাখলাম, ওটার প্রাইস কিন্তু মাত্র 1250 টাকা, যেটা আমার পেজে অ্যাভেলেবেল আছে। আর এই হচ্ছে বর্তমান ড্রয়িং রুমের লুক। একটু জানাবেন কেমন হয়েছে। আর ওই যে আমার যে বইয়ের টেবিলটা আছে, ওটাকে কিন্তু আমি একটা কর্নারে নিয়ে নিয়েছি। ভাবলাম ওটাকে যদি ওই কর্নারটায় দিয়ে দিই, তাহলে এই জায়গাটা একটু খালি হবে, আর এই পাশেও আমি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। একটু চেষ্টা করে দেখা যে নতুনত্ব আনা যায় কি না। আপনারা কাইন্ডলি জানাবেন কেমন হয়েছে। আর আজকে ওই কোণায় যে রেগুলার গাছটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে এই ফ্লাওয়ার ভাসটাকে ওই কোণায় রাখলাম। একটুখানি এদিকে জিনিস ওদিকে উল্টে পাল্টে রাখা, একটুখানি এপাশের জিনিস ওপাশে সরিয়ে দেখার চেষ্টা করা যে কেমন লাগে। আমি মনে করি আমরা যে যার জায়গায় যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়েই যদি ভালো লাগা থেকে নিজেদের চারপাশটা গুছিয়ে রাখি, তাতেই সার্থকতা। আহামরি অনেক দামি জিনিস দিয়ে যে ঘর সাজাতে হবে, ব্যাপারটা মোটেও তা নয়। আমার ঘরে কিন্তু অনেক দামি কিছু নেই, কিন্তু যা আছে তা হচ্ছে আমার শখের, ভালো লাগার, আমার বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা কিছু সুন্দর জিনিস মাত্র। একটু আগে ছোটো মেয়ে এখানে বসে বসে টিভি দেখে গেছে। গেছে তো গেছে, কিন্তু সেগুলোকে গুছিয়ে রেখে যায়নি। এই যে রিমোটটা কোনায় ফেলে রেখে গেছে। এই রিমোটটা যদি নষ্ট হয়, আমি একটা বিশাল বড় বিপদে পড়ব। মেয়েটা আজকাল এরকমই করে। খাবার প্লেটটা হাতে নিয়ে সোজা টিভির এখানে চলে আসে, কী যেন একটা সিরিয়াল দেখছে, সেটাই একটু একটু করে দেখায়। আবার রান্নাঘরে চলে এলাম। কি সুন্দর সবুজ ডাঁটা দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। দেখুন তো এটা দেখে কার কার লোভ হচ্ছে। রুমার মা ডাক দিয়ে বলল, ভাবি দেখে যান কেমন হয়েছে। আমি বললাম, বাহ, অনেক সুন্দর হয়েছে, দাঁড়াও একটুখানি আমার বন্ধুদের সাথে তোমার সমস্ত রান্না শেয়ার করে দিই। লেবু চিপে এই লাল শাকটা খেতে যে কি দারুণ লেগেছে বলে বোঝাতে পারবো না। 23 বছরের এক্সপার্ট বাবুর্চি এই ভাদ্র মাসের প্যাচপ্যাচে গরমে আমাকে রান্নার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, প্রত্যেকটা নামাজে ওর জন্য আমি দোয়া করছি। উফ আল্লাহ, রুমার মাকে ভাগ্যিস পাঠিয়েছিলেন, তা না হলে কীভাবে সামলাতাম।
এটা হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ, অল্প করেই রান্না করা হয়েছে, গরুর মাংস। যেহেতু শুক্রবার আমার দেবররা আসে যায়, যে যখন আসবে তখনই একটু খাবে, সেই জন্য রেডি থাকছি। আর বাকিগুলো তো আগের থেকেই দেখালাম, সেটা হচ্ছে ছোট মাছ আর লাল শাক। রুমার মা রান্না করছে ঠিকই, কিন্তু আমি আমার শখের চুলাটা নিচে হাতে পরিষ্কার করছি। এই দায়িত্বটা আমি কোনোভাবেই তার হাতে ছেড়ে দিচ্ছি না, কারণ এটা আমার চুলা এবং এই চুলাটা পরিষ্কারের একটা পদ্ধতি আছে, সেটা আমি নিজেই করতে চাই। কিচেন ক্লিনারটা খানিকটা ছড়িয়ে দিয়ে 7 থেকে 8 মিনিট অপেক্ষা করে একটা বাসন ধোয়ার স্পঞ্জ নিয়ে সোজা লেগে গিয়েছি কিচেনের এই চিমনি এবং চুলার চারপাশটা ভালো করে পরিষ্কার করবার জন্য। রান্নাবান্নার পরে চুলার চারপাশে যে একটা আঠা আঠা ভাব হয়ে যায়, তারপর তেলের ছিটা আসে, সেগুলো যদি চটজলদি পরিষ্কার করে ফেলানো যায় তাহলে কিন্তু দেখবেন কিচেনটা একদম চকচকে থাকে। আমি যখন আমার চুলার চারপাশটা পরিষ্কার করছি, আশেপাশে পরিষ্কার করছি, কাউন্টার টপ, রুমার মা খুব অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করছে, প্রতিদিন কি আপনি এগুলো করেন? আমি বললাম, হ্যাঁ, আমিই করি। কারণ তোমার ভাইজানকে তো আমি আর কোনো দ্বিতীয় অপশন দেইনি যে তিনি এসে এগুলো করে যাবে। সেও খুব মজা পেয়েছে ব্যাপারটা বুঝতে পেরে। যাই হোক, এখন কিচেনের কাউন্টার টপ এবং চুলার চারপাশটা ভালো করে পরিষ্কার করে আমিও চলে যাব গোছল খাওয়া এগুলো শেষ করতে। আর শুক্রবার বিকেলে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের ছোট রাজকন্যাকে দেখতে। আলহামদুলিল্লাহ, সে ভালো আছে। আমাদের এই ছোট রাজকন্যার জন্য আপনাদের সবার কাছে অনেক অনেক দোয়া চাইছি। আমার দেবরের মেয়েটাকে যেন আল্লাহ দীর্ঘায়ু, সুস্থতা, অনেক হায়াত দান করে, সেই জন্য আপনাদের সবার কাছে দোয়া চাইছি। আমিন। এদিকে অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করছি ও কাজ করছি, একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যায় থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আজ প্রথমবারের মতন যারা আমার ভিডিওটি দেখলেন, কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, প্লিজ লাইক করবেন এবং ভালো লেগে গেলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন কোনো কাজ করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।